মৌসুম শামসুদ্দিন আবুল কালাম। লেখক পরিচিতি: বাংলা কথা সাহিত্যে শামসুদ্দিন আবুল কালাম একটি বিশিষ্ট নাম। তার জন্ম 1925 সালে বরিশাল জেলার নলছিটি থানার কামদেবপুর গ্রামে। তার প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দিন। প্রথমে এই নামেই তিনি লিখতেন, কিন্তু এই নামে বাংলা সাহিত্যে আরো একজন খ্যাতিমান লেখক থাকায় তিনি পরবর্তীকালে নিজের লেখক নাম পরিবর্তন করেন। তিনি বরিশাল ও কলকাতায় শিক্ষা গ্রহণ করেন। 50-এর দশকে তিনি ঢাকায় সরকারি কর্মকর্তা ছিলেন। 50-এর দশকের শেষে তিনি রোম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করেন। বাংলাদেশের একটি বিশেষ অঞ্চলের জীবন প্রবাহকে শামসুদ্দিন আবুল কালাম তার সাহিত্যে প্রাণবন্ত রূপে পরিবেশন করেছেন। গ্রামীণ মানুষের ভাষাভঙ্গি, মনোভঙ্গি ও রুচিকে তিনি যথাযথভাবে সাহিত্য রূপ দিতে সচেষ্ট হয়েছেন। একটি জনপদ, তার জনগোষ্ঠীর জীবনধারা ও জীবন দর্শনের সারসত্যকে তিনি রূপায়ণ করেছেন তার কথা সাহিত্যে। নিম্নবর্গের শ্রমজীবী মানুষের প্রতি ছিল তার প্রগাঢ় সহানুভূতি। তার গল্প উপন্যাসে সমকালীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট চিত্রিত হয়েছে। তার গল্প গ্রন্থের মধ্যে রয়েছে শাহের বানু, পথ যারা নেই, অনেক দিনের আশা, দুই হৃদয়ের তীর প্রভৃতি। তার বিখ্যাত কয়েকটি উপন্যাস হলো কাশবনের কন্যা, কাঞ্চনমালা, সমুদ্র বাসর, কাঞ্চন গ্রাম ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 1997 সালে 10ই জানুয়ারি তিনি ইতালির রোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটানা খররৌদ্রে ক্ষেত মাঠ ফেটে চৌচির হয়ে গিয়েছিল। চৈত্র মাস শেষ হয়ে গেল, তবু এক ফোঁটা জল নেই। এখনো দক্ষিণা হাওয়া কৃষ্ণচূড়ার ডালে ডালে মৃদু মর্মর তুলে ঝিরঝিরিয়ে বয়। উদ্দাম হয়ে মৌসুমী সংবাদ আনি না। সময় সময় এমনও হয় যে নারকেল গাছের পাতাটি পর্যন্ত নড়ে না। পত্র ঝরা গাছগুলির দিকে তাকিয়ে মনে হয়, এত তীব্র রৌদ্রে পুড়ে পুড়ে হঠাৎ বুঝি তার শুকনো ডালে আগুন ধরে যাবে। প্রকৃতির এই রুক্ষতা নবাগত দ্বারিকানাথ দত্ত চৌধুরীর মেয়ে অনুসুয়ার শহরে প্রাণ উদাসীন করে তোলে। সে প্রেরণা পায় বটে রবি ঠাকুরের গান গাইবার, কিন্তু চাষিদের মুখ ক্রমান্বয়ে আমসি হয়ে আসে। তাদের ঘরে ঘরে মনে মনে নামে দুর্ভাবনার অন্ধকার। শুরু হয় জলের জন্য কত রকম কান্নাকাটি। ধুমধাম করে এই সেদিন নীল পুজো করেছে, এবার মানে পীরের দরগায় শিলনি। জনে জনে মানত করে বাড়ি বাড়ি কীর্তন দেয়, এমনকি মৌলবি ডেকে দল বেঁধে শুকনো খেতে নেমে মিলাদও পড়ে। কিন্তু কোথায় দেয়ার গুড়গুড় ডাক। দেখে দেখে অনুসুয়ার তো আর হাসি থামে না। অমনি করে বুঝি জল নামাবে? তাহলে আর মেঘমাল্লার রাগ তৈরি হয়েছিল কেন? মা এরকম গায়েরি মেয়ে, শহুরে বনতে পারেননি। তাছাড়া ঠাকুর দেবতা নিয়ে হাসাহাসি তার ভালো লাগে না। তারা দিয়ে বলে ওঠেন, ওই ওদের মেঘমল্লার তা বেশ তো, যা না, তুই যে নামা না জল। অনুসুয়ার ঠোঁট উল্টাতো, আমার বয়ে গেছে, জল নামলেই তো কাদা, হোক গরম, তবু এই বেশ আছি বাবা। সত্যি বেশ আছে, অসুবিধা তো নেই। ফুর্তির কমতি নেই অনুসুয়ার। 5 বছর বয়সে গ্রাম ছাড়ার পর এই 18 বছরে গ্রামে এসেছে সে। দিগন্ত বিস্তারিত খটখটে খোলা মাঠ। সকালে বিকেলে ভাই বোন সহ মাঠে ঘাটে নেমে ছুটোছুটি করে লুকোচুরি খেলে সে যেন এক নতুন আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠতে লাগলো। কিন্তু গায়ের হাওয়া বড় অস্বস্তি বোধ করে। বুড়োরা আমল না দেয়ার ভান করে। ঝি বউ মাতারিয়া গালে হাত লাগিয়ে অবাক হয়ে থাকে, আর জোয়ানদের কেবল চোখ টাটায়। ওরা যখন হালকা খুশিতে মাঠে মাঠে ছোটাছুটি করে হেসে হেসে লুটোপুটি খায়, ওদের চিন্তা ক্লিষ্ট মনে তখন কেমন ঈর্ষার জ্বালা লাগে। মনে মনে বলে, সবুর নামুক না দেয়াই, দেখবো তখন এত ফুর্তি কোথায় থাকে। বুড়ো সখানাথ একদিন ওদের পাশ কাটিয়ে যেতে যেতে শোনে দত্ত চৌধুরীর মেয়ে বলছে, আহা, আরো কিছুকাল যদি এমনই থাকে, জামাইবাবু আর দিদি এলে আরো মজা করে বেড়ানো যাবে। কথাটা শুনে সখানাথের কেমন খারাপ লাগে। স্পষ্ট কথা বলা তার স্বভাব, তাই হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলে, ছি ছি,
কও কি সর্বনাশা কথা। দত্ত চৌধুরীর মেয়ে ভ্রু কোচকায়, মুখ লাল হয়ে ওঠে। এবার সখানাথ একটু হাসে, দুপা এগিয়ে এসে আবার বলে, ছি, না, অমন কথা কইতে নাই। খরা থাকলে তোমাগো ভালো বই কি, কিন্তু মগো যে সর্বনাশ। জল না হইলে ভাত দড়িয়া ফসল যে পামু না। অনুসুয়া বাদে অন্য সবাই তার কথা শুনে হেসে ওঠে। অনুসুয়ার নিচু স্বরে ভৃত্যকে শুধায়, কে রে লোকটা, ভারী অভদ্রতা, গায়ে পড়ে কথা বলতে আসে। সখানাথ, গায়ের চাষিদের মাতব্বর। মাতব্বর কি, মানে মোড়ল। অ, তাই, যেখানে সেখানে। কথাগুলি সবই সখানাথের কানে যায়। অভদ্র বই কি, তার ওই বক্তব্যের আড়ালে যে কান্না, তা ওদের কানে পৌঁছায়নি। ওরা জমিদার, ওদের সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গে তাদের আসমান জমিন ফারাক। ওরা এক জাত, তারা অন্য, তাদের সর্বনাশেই তো ওদের পৌষ মাস। এই তো রীতি। কিন্তু সখানাথের ছেলে রমানাথ বাপের মুখে ঘটনাটা শুনে চটে উঠল। ইচ্ছে হলো তখনই ছুটে গিয়ে দুটো কথা শুনিয়ে দিয়ে আসে, কিন্তু নিরস্ত করলো সখানাথ। রাগের কিছু নাই রে, অমন ওরা বলেই। অনুসুয়া বাড়ি ফিরে বাপকে ঘটনাটা জানায়। দেখো তো কি আস্পর্ধা। দ্বারিকানাথ বললেন, তিনি আরো অনেক শুনেছেন সখানাথের কথা। এখন নাকি সখানাথেরই মাতব্বরি, ওরই নেতৃত্বে সকলেরই বড় বার বেড়েছে। পাইক পেয়াদা খাজনা চাইতে গেলে উল্টে ধমক দিয়ে হাঁকিয়ে দেয়। পাই না খেতে, খাজনা দেবো কোত্থেকে। জমিদারকে নাকি ওরা গ্রাহ্যের মধ্যেই নেয় না আজকাল। গেল মাঘে কমিউনিস্টরা না কারা যেন এসেছিল, তারা সখানাথের কানে যে মন্ত্রণা ঢেলে গেছে, এসব তারই ফল। এই তো প্রায় সপ্তাহখানেক হলো দেশে এসেছেন তিনি, অথচ একটা প্রজাকেও কাচারিতে চৌকাট মারাতে দেখা যাচ্ছে না। দিনকাল খারাপ, তাই ঘাটাতে সাহস করেন না দ্বারিকানাথ। নইলে শেষ পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত তাকে রাখতেই হলো। এতদিন গ্রামে এসেছেন, অথচ একটা প্রজাও সেলাম ঠুকতে এলো না। ব্যাপারখানা কি। খবর দিলেও যে কেউ আসে না। মেয়ের বিয়ে ঠিক করেছেন এই জ্যৈষ্ঠে, এখন কত লোকজন জোগাড় দরকার। তাই সখানাথকে খবর পাঠিয়েছিলেন, কিন্তু তার ছেলে নাকি মার মুখে হয়ে পাইককে হাঁকিয়ে দিয়েছে। বলেছে, অকালের দিনে আমরা না খেয়ে মরেছি, আর তোমার কর্তামশাই তখন এখানে চাল শহরে নিয়ে ব্যবসা করেছেন। আমাদের অবস্থাটা একবার চোখেও দেখতে আসেননি। যে জমিদার প্রজাপালক হতে পারে তেমন তোমাদের মনিব নয়। আজ দায় পড়েছে তাই ডাকতে এসেছে। কিন্তু তাকে বলগে বাপু, জমিদার যখন আমাদের জানেনি, আমরাও তাকে চিনি না। শুনে আগুন হয়ে উঠলেন দ্বারিকানাথ। যে করে হোক ওদের শায়েস্তা করবার একটা দুর্দম ইচ্ছা হয়েছিল। ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে অথবা বাকি খাজনার দায়ে নিলাম করে তাড়িয়ে দিলে কে কি করতে পারবে তার। কিন্তু নিষেধ করলো নায়েব, না কর্তা। মামলা টামলা বা মারামারি করে সুবিধা হবে না। পেছনে স্বদেশী ওয়ালারা রয়েছে, দেখছেন না কেমন সুন্দর দল পাকিয়েছে। এক্ষেত্রে চুপ করে ভবিষ্যতের অপেক্ষায় থাকাই ভালো, নইলে ব্যাপার অনেক দূর গড়াবে। সারা বাংলাদেশে প্রজা খেপানো কাণ্ড কারখানাগুলি স্মরণ করে দ্বারিকানাথ শেষ পর্যন্ত অপমানটা হজম করেই নিলেন। মানুষ তো নয়, আদিম বর্বর ওরা। একবার খেপিয়ে দিলে কে বলতে পারে কি করে বসে। তবে জব্দ সখানাথদের করা চাই। তবে একটু সবুর, মেয়ের বিয়েটা তো ভালোই ভালোই হয়ে যাক। স্বদেশীওয়ালারা কথা শুনে রোমান্সের গন্ধ পায়। বাংলা ফিল্ম দেখা অনুসুয়া জরান্তিকে নায়ককে শোধায়, স্বদেশীওয়ালাদের কথা যেন কি বলছিলেন কাকাবাবু, এখানেও আছে। আছে বই কি। লিডার কে তাদের? আর লিডারের কথা জিজ্ঞেস করছো? সে কোনো ভদ্রলোক নয়। ওই সখানাথ আর তার ছেলে ব্রহ্মনাথই ওদের লিডার। ও, হতাশ হয়ে পড়ে অনুসিয়া। এদিকে বৈশাখের প্রথম সপ্তাহটাও অনাবৃষ্টিতে কেটে যায়, সর্বত্র খা খা করে শুষ্কতায়। অবশেষে একদিন বিকেলে জোর হাওয়া দিল হঠাৎ। কয়েকটা দিন অসহ্য গুমোট ছিল, গাছের পাতাটি পর্যন্ত স্থির। আকাশেও ছিল না তীব্র রৌদ্র ঢাকা এক ফোঁটা মেঘ। দারুণ গ্রীষ্মে যখন চারিদিক অস্থির, সেই সময় হঠাৎ একদিন হাওয়া এলো, আর সঙ্গে সঙ্গে দক্ষিণ থেকে দেখতে দেখতে পুঞ্জ পুঞ্জ মেঘ এলো, আর তার ধূসর পাল উড়িয়ে চাষিদের বুক আশায় কেঁপে ওঠে। আকাশের দিকে চেয়ে আল্লাহ আল্লাহ করে, ভগবান বুঝি শুনেছেন কান্না।
ক্রমাগত 2 দিন ধরে সেই হাওয়া তীব্র বেগে বইতে থাকে। নতুন আমের মুকুল উড়ে গেল দিক হতে দিগন্তরে, আর সেই হাওয়ার সাথে পাল্লা দিল মেঘ। গুরু গুরু করে তাদের সে কি ডাকাডাকি, আর মাঝে মাঝে বিজলি জেলে ফরকানি। শেষে নামলো জল, ঝরঝর করে যেন আকাশ ভেঙে পড়লো। জল উঠলো খেতে মাঠে, মেঘের ডাকে খালবিল ছেড়ে ওঠে। এলো হরেক রকম মাছ। রোজ রাত্রিবেলা খেতে খেতে মশাল জেলে মাছ ধরার ধুম পড়ে গেল। গভীর রাত্রে অন্ধকার মাঠে মশাল জেলে সেই সমস্ত ছায়ামূর্তিকে যখন জানালা খুলে দেখতো অনুসুয়া, দ্বারিকানাথ ধমকে উঠতেন, জানালা বন্ধ করে দাও অনু, ঠান্ডা লাগবে। এত একেবারে সাগরের নোনা হাওয়া, লাগলেই সর্দিতে পড়বে। অনুসুয়া অগত্যা শুয়ে গান ধরতো কিংবা খুলে পড়তো উপন্যাস। যাই বলে থাকুক, দ্বারিকানাথ ভেবেছিলেন সখানাথ শেষ পর্যন্ত আসবেই, কিন্তু তেমন কোনো লক্ষণ না দেখে শেষে নিজেই একদিন বেরোলেন। অবশ্যই এছাড়া বেরোবার অন্য এক কারণ ছিল। ম্যাজিস্ট্রেট বাহাদুর তাকে এক ব্যক্তিগত চিঠি লিখে জানতে চেয়েছেন, শুনতে পেলাম তোমাদের এলাকায় অন্নাভাব শুরু হয়েছে, সত্যি কি না জানাও তো। এর উত্তর ঘরে বসে লিখে দিলেই চলতো, কিন্তু তবু গ্রামটা একটু ঘুরে দেখবার ইচ্ছে হলো দ্বারিকানাথের। অনুসুয়া সঙ্গী হলো, কিন্তু কই, খেতে খেতে চাষিরা যে গান গেয়ে হাল চষছে, সকলেরই মুখ হাসি খুশি, যেন নতুন করে জীবন পেয়েছে। সব সব দুশ্চিন্তা উড়ে গেছে। ব্যাপার কি? চালের দর তো সত্যি সত্যি 30 টাকায় পৌঁছেছে। এ অবস্থায় এমন তো হবার কথা নয়। খোঁজ নিলেন ঘরে খোড়া কি রেখেছে কিনা, কিন্তু তাও তো নয়। ঘুরে ঘুরে শেষে এলেন সখানাথের বাড়ি। সখানাথ কোথায় বসাবে, কি করে সমাধান করবে ভেবে আকুল। অনুসুয়া গেল অন্দরে। দ্বারিকানাথ জিজ্ঞেস করলেন, কি খবর সখানাথ? তোমার যে দেখা পাওয়াই ভার। আজ্ঞা, মরিচ খেতে লইয়া বড় ব্যস্ত ছিলাম, তাছাড়া মাথায় মৌসুমের দুশ্চিন্তা। ভাবলাম যাই ধীরে সুস্থে। হুম, তা কেমন কাটাচ্ছ আজকাল? আজ্ঞা, আপনার আশীর্বাদে ভালোই। কথাটা হাত কচলে বললে বটে সখানাথ, কিন্তু দ্বারিকানাথ যেন কেমন ব্যঙ্গের গন্ধ পান। একে গত খন্দ ভালো হয়নি, তার উপর এবারে চালের দর 30 টাকা। সখানাথের তো তেমন অবস্থা নয় যে অবস্থাতেই ভালো থাকবে। তবু না দমে আবার শুধান, শুনেছিলাম সকলেরই নাকি খুব অভাব যাচ্ছে, কিন্তু কই, ফুর্তিতেই তো আছো সবাই। সেবার আকালটা হঠাৎ এলো কিনা, তাই সামলাতে সত্যি বেগ পেয়েছো। এবার আর তেমন অবস্থা হবে না, কি বলো? পানদানে করে পান নিয়ে এলো সখানাথ, তাই বাড়িয়ে দিয়ে বলে, কেমনে কই, মাথার উপরে আপনারা। তেমন অবস্থা না হওয়া বাঁচা মরার সবই তো আপনাগো হাতেই নির্ভর। দ্বারিকানাথ একটা পান তুলে মুখে দিতে দিতেই কথাটা উড়িয়ে দিতে চান। আমাদের হাতে আর কি ক্ষমতা, আজকাল জমিদারের কি অবস্থা তো জানো না। সখানাথের ছেলে হঠাৎ হেসে বললেন, অনেক ক্ষমতা কর্তা, বাঁচাইতে না পারলেও মারতে তো পারেন। দ্বারিকানাথের হাত থেকে চুনের বোঁটা খসে পড়ে। অনুসুয়াও এই সময় অন্দর থেকে চোখ মুখ লাল করে ফিরে আসছিল। কথাটা শুনে সেও ভ্রু কোঁচকালো। কিছুক্ষণ তাকিয়ে রইলেন দ্বারিকানাথ, তারপর হাসার চেষ্টা করে বললেন, হে হে, তা বেশ বলেছ। এই বুঝি তোমার ছেলে সখানাথ? আজ্ঞা হ। ওরে বেটা, পেন নাম কর। সখানাথ তাড়া দিলেও রবানাথের দিক থেকে তার কোনো উৎসাহ দেখা যায় না। শেষ পর্যন্ত দ্বারিকানাথই বলে ওঠেন, থাক থাক, আর পেন নাম করতে হবে না, বেশ ছেলে। অনুসুয়া ডাকলো, বাবা। হ্যাঁ, এই উঠছি। তোমার ছেলেকে কাল একবার পাঠিয়ে দিও সখানাথ। সখানাথ হাত কচলে বললে, সে আপনিই কইয়া যান, আমার কথা আবার শোনে কিনা। কথাটা খেয়াল করে কান লাল হয়ে ওঠে দ্বারিকানাথের। তবু ফিরে দাঁড়িয়ে সখানাথের ছেলের উদ্দেশ্যে মিষ্টি করে হাসার চেষ্টা করেন। বাপের কথা শোনো না বুঝি? ছি, বাবা, উদ্ধত হতে নেই। চুপ করে নতমুখ হয়ে রইল। তবে তার চেপে মুখে যে ভাব ফুটে উঠল, তাকে বিরক্তি প্রকাশ ছাড়া অন্য কিছু ভাবা যায় না। কিন্তু দ্বারিকানাথ তা খেয়াল না করার ভান করে তাড়াতাড়ি পা বাড়ালেন। আচ্ছা, আমি চলি, তুমি কাল এসো একবার। তোমার মতো জোয়ান ছেলেই আমার দরকার। আমি যাইতে পারুম না। কথার মাঝখানেই রবানাথের জবাবটা যেন সপাং করে দ্বারিকানাথের গায়ে এসে পড়ল। চোখ জ্বলে উঠল, কিন্তু পর মুহূর্তে সামনে নিলেন।
তবু হাসির চেষ্টা করে মোলায়েম সুরে শুধালেন, কেন? বাড়িতে কাজ আছে। আবার সেই চাবুকের মতো জবাব, যেমন সংক্ষিপ্ত তেমনি দৃঢ়। গোয়ারের মতো মাটির দিকে তাকিয়ে আছে। আহ হারামজাদা, আদব করে বল, সখানা তাড়া দিয়ে ওঠে। অনুসুয়ার চোখ তখন আগুন, ঘৃণায় মুখ ফিরিয়ে হাত ধরে ঝাঁকুনি দিল দাড়িকানাতে। বাবা, বলছে কাজ আছে, তবু ওর মতো লোককে তোমার কি এমন দরকার পড়লো? এইবার রমানাথ বাঁকা চোখে একটু চাইলে তার দিকে। অনুসুয়া দেখলে তার মুখ যেমন তৃপ্তিতে কঠিন, তেমনি ব্যঙ্গ ভরা। হাত ধরে এবার যেন সে টেনে নিয়ে যেতে চাইলো দ্বারিকানাথকে, কিন্তু আশ্চর্য, দ্বারিকানাথের সামলে নেবার শক্তি, প্রচন্ড প্রতাপ, পূর্বপুরুষদের ঐতিহ্যবহ রক্ত গরম হয়ে উঠলেও, ও তাহলে থাক, তাহলে থাক। বলতে বলতে আবার তিনি বললেন, তাহলে তুমি যেও সখানাথ। যাব। একটু নরম সুরে সম্মতি কবুল করে পিছু পিছু যেতে লাগলো সখানাথ। মুখে ছিল অজস্র প্যাচাল। অনুসুয়া বা দ্বারিকানাথ কেউ সেদিকে কান দিল না। অথচ এবার খাঁটি কথাই বলছিল সখানাথ। চারদিকের অবস্থা সত্যিই খারাপ। ঘরে কেউই ধান চাল রাখেনি। কেমন করে বুঝবে যে এবারও এমনি বাজার চড়বে? এখন কি করে যে দুমুঠো জুটবে সে ভাবনাই সবাই অস্থির। বাইরে এ আনন্দ তো নতুন মৌসুম পাওয়ার। আচ্ছা, সেবার শুনলাম বর্মা শত্রুদের হাতে যাওয়ায় চালের দাম বেড়েছিল, কিন্তু এবার? হঠাৎ দ্বারিকানাথকে ঘুরে দাঁড়াতে দেখে কথা থেমে গেল সখানাথের। আচ্ছা সখানাথ, এত উদ্ধত্ত তোমরা কোথায় পেলে বলো তো? ভাবছো বুঝি আমি এর প্রতিকার জানি নে? সে কি কর্তা, সে কি কথা কর্তা? ও উদ্ধত্ত কই? ও ছেলেটার কথা কইতে আছেন বুঝি? তা ওটা বরাবরই একটু এই রকম। তা ওর কথা ধইরেন না আপনি কর্তা, ওর হইয়া আমি মাপ চাই। আবার কথা কাটাকাটির উপক্রম দেখে অনুসুয়া ডাকে, বাবা, এই অভদ্রগুলোর সঙ্গে তুমি কথা না বলে পারবে না? সখানাথ হঠাৎ কঠিন হয়ে দাঁড়ালো। দ্বারিকানাথ একটু নরম হয়ে বলেন, না না, তোমার মাপ চাইবার কিছু নেই সখানাথ। মাপ আমি করবই যদি ও কাল আমার ওখানে আসে। তা তোমার ও ছেলেকে একটু বলে দিও সখানাথ। সে তো জানোই, কথা না মানার দরুন ওর ঠাকুরদাকে কাঁধের চাদর দিয়ে 1 মাস আমার বাসায় জুতো মুছে দিতে হয়েছিল। হয়তো তা জানে না। বাঁকা বিদ্রুপে সখানাথের চোখ বুঝি বা মুহূর্তের জন্য জ্বলে উঠল। খুব জানে কর্তা, সেই অপমান ভুলতে না পাইরাই তো আপনাকে উপর ওর অত ঘেন্না। এবার আর আত্মসংবরণ করতে না পেরে হঠাৎ হনহন করে এগিয়ে এলেন দ্বারিকানাথ। সখানাথ চোখ তুলে তাকালো আকাশের দিকে। মেঘে মেঘে ছেয়ে গেছে চতুর্দিক। বেগবন্ত হাওয়ায় দূর সমুদ্র গান, অগ্নিবরণ কৃষ্ণচূড়া ধূসর আকাশের গায়ে যেন আরো রক্তলাল। সখানাথ তৃপ্ত হয়ে চোখ বুঝল। আহ, আরো তীব্র মৌসুম এনে দাও ভগবান। শোষণ শুষ্ক পৃথিবীতে আমাদের তৈরি খেতে আরো জাগুক নবজীবন তেজা অঙ্কুর। দ্বারিকানাথ হনহন করে হাঁটছিলেন, পেছনে অনুসুয়া, নাকে তার ফোসানি। কেন অপমানিত হতে গেলে বাবা? তোকে বলেছে নাকি কিছু? বলেনি? কমিউনিস্টদের শেখানো কথা। বলে কিনা তুমি চোরা কারবারি, 50 সনে মানুষের জান নিয়ে ছিনিমিনি খেলেছো। হুম, আচ্ছা, দাঁড়া, মজা দেখাচ্ছি। দেহের মধ্যে উষ্ণ রক্ত যেন টগবগ করে ফুটতে থাকে। এই গ্রামের দণ্ডমুণ্ড বিধাতাদেরই বংশধর দ্বারিকানাথ দত্ত চৌধুরী যা হুকুম দিয়েছিলেন বিনা বাক্যবয়ে সব প্রজা তাই পালন করে ধন্য হয়েছে। এই দেখে এসেছেন এতদিনে। তার সামনে দাঁড়িয়ে কথা দূরের কথা, তাকাতেও ভয় পেত। হঠাৎ সেই নিয়ম ভাঙার সাহস কারা জুগিয়েছে তা বুঝতে কষ্ট হয় না। তাই ধীরে ধীরে দ্বারিকানাথের মনে ক্রোধটা বেশিরভাগ তাদেরই উপর গিয়ে বর্তায়। দাঁড়া, খুঁজে বার করি পিছনে কারা আছে। তারপর সখানাথ বললে, কি শুনলে বাবা? মৌসুম পেয়েই নাকি এত ফুর্তি? আর তারই জন্য ওরা নাকি সবাই একটু বেসামাল। মৌসুম? মনে মনে ক্রূর হেসে উঠলেন দ্বারিকানাথ। মৌসুমই বটে, কিন্তু জাদু। যারা তোমাদের নাচিয়ে দিয়েছে তারা আবার ফাটকে পৌঁছতে গেল বলে সেটুকু ব্যবস্থাও করতে না পারলে এতকাল জজ, ম্যাজিস্ট্রেট, এসপির সঙ্গে খানাপিনা আর খাতির করার মূল্য কি? তারপর দাঁড়াও, না,
মৌসুম না হয় পেয়েছই, কিন্তু বর্ষা নামার সঙ্গে সঙ্গেই আসবে যে আকাল, কোন পুঁজি দিয়ে তাকে ঠেকাবে? আমার স্টক করা চালের দাম তখন চটচট করে আরো বেড়ে যাবে। তখন কার দুয়ারে মাথা কোটো দেখবো না। আমি ম্যাজিস্ট্রেটকে আজই লিখে দেবো, কোনো অভাব নেই, কিছু করতে হবে না তোমার। সবুর, এ ফুর্তি আর কদিনের? আমারও মৌসুম সমাগত। যেতে যেতে আবার জীবনের উপর দুর্দান্ত প্রতাপের সেই আগামী দিন কল্পনা করে খুশি হয়ে ওঠেন দ্বারিকানাথ। তারপর যেন অনেক গলার কেমন একটা আওয়াজ শুনে একবার পিছন দিকে তাকান। হাওয়ায় একটা দুরাগত হাসি রোল ভেসে আসছে নাকি? সংক্ষেপিত। শব্দার্থ ও টেকা। মৌসুম সংবাদ দক্ষিণ পশ্চিম কোণ থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ বায়ু বা বর্ষা ঋতুর সূচনা ঘটায়, সেটাই মৌসুমী বায়ু নামে পরিচিত। এখানে মৌসুম সংবাদ বলতে বর্ষার আগমন সংবাদের কথা বলা হয়েছে। তেয়া, মেঘ। মেঘমল্লার রাগ সঙ্গীতের এক প্রকার রাগ যা বর্ষা ঋতুর সঙ্গে সংশ্লিষ্ট। মাতারি একটি আঞ্চলিক শব্দ যা দিয়ে নারীকে বোঝানো হয়। ভাদ্যরিয়া ফসল, ভাদ্র মাসে পাকে এমন ফসল বা ধান। তাদের সর্বনাশেই তো ওদের পৌষ মাস। একটি প্রবাদ আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। অর্থাৎ একটি ঘটনা যখন কারো জন্য আনন্দ নিয়ে আসে অথচ অন্যদের তা নিরানন্দের কারণ হয়, এখানে অনাবৃষ্টি যখন জমিদার কন্যার সুখের কারণ, তখন তা কৃষকদের জন্য সর্বনাশ স্বরূপ। আস্পর্ধা, দর্প, দুঃসাহস। স্বদেশীওয়ালা, ব্রিটিশ শাসনামলে স্বদেশের অর্থাৎ ভারতের স্বাধীনতার জন্য নিঃস্বার্থভাবে জীবনপণ লড়াইয়ে নিয়োজিত ব্যক্তিবর্গ। ফরকানি, ঠিকরে বার হওয়া। মেঘের মধ্য থেকে বিদ্যুতের বের হওয়াকে বোঝানো হয়েছে। নোনা হাওয়া, লবণাক্ত বায়ু, সমুদ্র থেকে বয়ে আসা বাতাস। খন্দ, ফসল, শস্য, ফসলের মৌসুম। কমিউনিস্ট, কমিউনিজম তথা সাম্যবাদ বা শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রামশীল। পাঠ পরিচিতি। মৌসুম গল্পটি লেখকের অনেক দিনের আশা 1952 নামক গল্পগ্রন্থে সংকলিত। 1943-এর দুর্ভিক্ষ পরবর্তীকালের কাহিনী নিয়ে এই গল্প রচিত হয়েছে। তখন দেশে জমিদারি ব্যবস্থা প্রচলিত ছিল। জমিদারের শোষণের বিরুদ্ধে কৃষকদের মধ্যে যে নতুন চেতনা সৃষ্টি হয়েছে সেটাই গল্পের মূল বিষয়। আর কৃষকদের মধ্যে এই নতুন উপলব্ধি জাগিয়ে তোলার মূলে সক্রিয় ছিল সমাজ রূপান্তরকামী, কমিউনিস্ট ও স্বাধীনতাকামী স্বদেশীওয়ালারা। অনাবৃষ্টি শেষে বৃষ্টির আগমনে কৃষকরা আর্থিক দুর্দশা সত্ত্বেও ভবিষ্যৎ ফসলের কথা ভেবে আনন্দে মাতোয়ারা হয়। ঘরে খাদ্য না থাকলেও নতুন ফসলের স্বপ্নে তারা বিভোর। এই আনন্দ জমিদার সহ্য করতে পারে না। অন্যদিকে শোষক জমিদারের কৃষক বিরোধী কর্মকাণ্ডে তরুণ কৃষকদের মধ্যে যে প্রতিবাদী মনোভাব সৃষ্টি হয়েছে তা দমনে নতুন পরিকল্পনা আঁটে জমিদার। চাল মজুত করে দাম বাড়িয়ে সংকট সৃষ্টি করে জমিদার কৃষকদের উপর প্রতিশোধ নিতে চায়। শোষক জমিদারের প্রজাবিরোধী স্বার্থপরায়ণতার বিপরীতে কৃষক কুলের জাগরণের ইঙ্গিতেই গল্পটির তাৎপর্যবহ। নতুন কালের বাস্তবতা ও ব্যঞ্জনা নিয়ে গল্পটি বিশেষত মণ্ডিত। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিজে করো।